সহজ মানুষ বোঝে দেখ না রে মন দিব্য জ্ঞানে পাবি রে অমূল্য নিধি পাবি রে অমূল্য নিধি বর্তমানে পাবি বর্তমানে। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। গোটা জানুয়ারি মাস ধরে নতুন নতুন মন্দির উদ্বোধন হচ্ছে। সবার প্রথমে দমদমের ইস্কন মন্দির, তারপরে কালীঘাটের মা বগলামুখী মায়ের মন্দির, ব্যারাকপুরের সুবিশাল হনুমান মূর্তি প্রতিষ্ঠা এবং সবার শেষে মায়াপুরের শ্রী শ্রী গৌরনিতাই মন্দির। যে চারটে মন্দিরের কথা বললাম সেই চারটে মন্দির আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক ক্লিক করে দেখে নেবেন। আজকেও চলে এসেছি নতুন একটা মন্দিরের সন্ধান নিয়ে, যেটি উদ্বোধন হচ্ছে আজ অর্থাৎ 1 ফেব্রুয়ারি। কোন মন্দির সেটা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন। হ্যাঁ, রামকৃষ্ণ আশ্রম। নবনির্মিত এই মন্দির সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন আমার এই ভিডিওতে, তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। তো চলুন সময় নষ্ট না করে রওনা দেওয়া যাক নবনির্মিত এই মন্দিরে। তো আজকের গন্তব্যস্থল নদিয়া জেলার বীরনগর। বীরনগরেই এই নবনির্মিত মন্দিরটি প্রতিষ্ঠিত হতে চলেছে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি রানাঘাট জংশন। এখান থেকে কৃষ্ণনগর লোকাল ধরে নামবো বীরনগরে। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল আর আপনারা দেখছেন আমার চ্যানেল উশ বাকেট। তো চলুন যাত্রা শুরু করা যাক। বর্তমানে এসে উপস্থিত হলাম নদিয়া জেলার বীরনগরে। এই বীরনগর নামকরণ নিয়ে একটা ইতিহাস আছে। বীরনগরের আগে নাম ছিল উলা বা উলাগ্রাম। উচ্চারণে ভুল হয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। 1800 শতকে এক ডাকাতের দল এই উলাগ্রামে ডাকাতি করতে আসে। তখন এই বীরনগরের বাসিন্দারা সেই ভয়াবহ ডাকাতি প্রতিরোধ করেন। ইংরেজরা এই কথা শোনার পর এই উলাগ্রামের নাম রাখেন বীরনগর, অর্থাৎ বীরদের নগর। বীরনগর থেকে কোন কোন বীর এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। স্টেশন থেকে বেরিয়ে আমার ধরতে হবে টোটোয় উঠে বলতে হবে রামকৃষ্ণ আশ্রম, সেখানে নিয়ে যাবে। তো চলুন বের হওয়া যাক। বীরনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে কিছুটা হাঁটার পর আপনি পেয়ে যাবেন টোটোয় ওঠার পর আপনার বলতে হবে খর্দাপাড়া রামকৃষ্ণ আশ্রম। টোটোতে সময় লাগবে 7 থেকে 8 মিনিট মতো এবং ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা। আমি রামকৃষ্ণ আশ্রমের একদম পাশেই আছি। তো চলুন সামনের থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন। বর্তমানে দাঁড়িয়ে আছি বীরনগরের নবনির্মিত রামকৃষ্ণ আশ্রমের একদম সামনে। রাস্তার ঠিক পাশেই এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছে। সামনে যে তোরণটি দেখছেন এটি হলো মেন তোরণ, আর তোরণটি বেশ বড়। তো চলুন ভিতরে প্রবেশ করি। প্রধান তোরণ দিয়ে প্রবেশ করেই বাঁদিকে একটা স্টল পড়বে। এখানে আপনি অনেক বই, অনেক সামগ্রী পেয়ে যাবেন। আর ডান দিকে একটা এরকম ঘর করা হয়েছে, জানি না এটা কিসের ঘর, পরে জেনে আপনাদের বলছি। আর সামনেই রয়েছে মূল মন্দির। মন্দিরটি কিন্তু বেশ সুন্দর করেছে। আর মন্দির পর্যন্ত পৌঁছানোর জন্য এরকম একটা সবুজ রঙের কার্পেট পাতা হয়েছে এবং মন্দিরের দুপাশে আছে সুন্দর এবং ছোট বাগান। তো চলুন সামনে যাই। মন্দিরের ভিতরটা কিন্তু বেশ বড়, উপর দিকে অসংখ্য লাইট রয়েছে এবং
মন্দিরের ভিতরের দেওয়ালে উপর দিকে অনেক মহারাজদের ছবি রাখা আছে, আর দেওয়ালটা পুরো পাথর দ্বারা বাঁধানো, দেওয়াল এবং মেঝে। আর অসংখ্য এরকম জানালা রয়েছে, এখান দিয়ে অফুরন্ত হাওয়া বয়ে আসছে। আর সামনেই রয়েছে গর্ভগৃহ। দাঁড়িয়ে আছি মন্দিরের গর্ভগৃহের একদম সামনে। বেলুর মঠের মতো এখানেও কিন্তু দুয়ারটি কাঁচ দ্বারা নির্মিত। প্রচুর ভক্ত এখানে ঠাকুরকে দর্শন করছেন। দেখতে পাচ্ছেন গর্ভগৃহের ভিতরে এক পাশে আছেন স্বামী বিবেকানন্দ, মাঝখানে আছেন শ্রী শ্রী ঠাকুর পরমহংস রামকৃষ্ণ দেব এবং তার পাশে আছেন শ্রী শ্রী মা সারদা দেবী। আচ্ছা, এই তো ছিল মন্দিরের ভিতরের অংশ। এবার চলুন মন্দিরের পাশে যে পারিপার্শ্বিক পরিবেশ সেটি একবার দেখা যাক। দরজা দিয়ে বের হলাম, বেরিয়ে সামনের দিকে এগোবো তো সামনের দিকে দেখতে পাচ্ছি একটি মন্দির মতন ঘর রয়েছে। তো এটি হলো মেনলি ভোজন কক্ষ বা ভোগ প্রসাদ তৈরি করার একটি কক্ষ। এখানে কিন্তু পরবর্তীকালে ভোগ প্রসাদ বা ভোগ প্রস্তুত করা হবে ঠাকুরের জন্য। দেখুন এরকম চারচালা বিশিষ্ট মন্দিরের মতন দেখতে। মন্দিরের যে গঠন শৈলী সেটি কিন্তু আমার দারুণ লাগলো। বাইরের দিকে নিচের অংশটা পুরো পাথর দিয়ে বাঁধানো, আর উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে একটা ডিজাইন মতো করা আছে। এটি কিন্তু নাগারা শিল্পরীতির অংশবিশেষ। এই দেখুন এখনও রং করা বাকি আছে, রং করলে দারুণ লাগবে। আর সব থেকে ভালো লাগছে মন্দিরের উপরে থাকা চূড়াটা বা রত্নটা। এখানটা দেখা যাচ্ছে না, আমি ওপাশ দিয়ে দেখাচ্ছি চলুন। এতক্ষণ দেখালাম মন্দিরের বাঁদিকের অংশ বিশেষ। এবার চলুন মন্দিরের ডান দিক দিয়ে বের হয়ে মন্দিরের যে মূল রত্ন সেটি আপনাদের দর্শন করিয়ে দিই। আর বিশাল বড় অংশ নিয়ে এই মন্দিরটি অবস্থিত। মন্দিরের বাঁদিকে দাঁড়িয়ে আছি, আর এখানে দেখতে পাচ্ছেন বেশ অনেকটা জায়গা আছে। তো আপনারা বাইক নিয়ে আসলে এখানে পার্কিংও করতে পারবেন। আর এখান থেকে পুরো মন্দিরটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। মন্দিরের উচ্চতা যদি বলি তাহলে প্রায় দোতলা বাড়ি সমান উঁচু হবে, আর বাইরের দিকটা পুরোপুরি পাথর দিয়ে বাঁধানো। চলুন এবার দর্শন করা যাক মন্দিরের মূল রত্ন। মন্দিরে কিন্তু একটি রত্নই আছে, আর রত্নটি খুব সুন্দর কারুকার্য বিশিষ্ট। অনেকটা বেলুর মঠের কথা মনে পড়ে যাবে আপনাদের। দারুণ, খুব সুন্দর কাজ। আর নিচে অসংখ্য লাইটও আছে। মূল মন্দিরের বাঁদিকে বিশাল বড় অংশ জুড়ে একটি প্যান্ডেল তৈরি করা হয়েছে। এই প্যান্ডেলের ভিতরে ঠাকুরের নানান নাম গান হচ্ছে। এই যে বিশাল বড় একটি প্যান্ডেল। মন্দিরের ঠিক পিছনের দিকে প্রসাদ বিতরণের একটি জায়গা করা হয়েছে। এখানে প্রচুর ভক্ত একসাথে বসে প্রসাদ গ্রহণ করছেন, আর এই প্রসাদ কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে আজকে। তো চলুন একটু প্রসাদ গ্রহণ করে নিই। সবার প্রথমে দেয়া হলো গরম গরম খিচুড়ি, তার সাথে দেয়া হলো আলুর দম। আলুর দমের পর দেয়া হলো চাটনি, এবং সবার শেষে দেয়া হলো পরমান্ন। আচ্ছা, আসি এবার মন্দির সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। মন্দিরটি খোলা থাকবে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত।
ভোগ প্রসাদের কথা যদি বলি তাহলে আজকের দিন যেহেতু উদ্বোধন ছিল তাই আজকে ভোগ প্রসাদের ব্যবস্থা ছিল, কিন্তু আগামী কদিন হয়তো ভোগ প্রসাদের ব্যবস্থা থাকবে না, কিন্তু কিছুদিন পর থেকে ভোগ প্রসাদের ব্যবস্থা চালু হয়ে যাবে। মন্দির কর্তৃপক্ষ যেটা বললো সেটাই আপনাদের জানালাম। তো কেমন লাগলো নবনির্মিত এই রামকৃষ্ণ আশ্রম তথা আমার উপস্থাপনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক মন্দিরের ভিডিওতে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।